যেখানে পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিদিন না খেয়ে আছে, সেখানে একটা ব্ল্যাক হোলের ছবি তুলতে হাজার হাজার কোটি টাকা খরচ করা কতটা যুক্তিযুক্ত? Some 800 million people already go to bed hungry every night. We have taken tremendous steps. রিসেন্টলি নাসা পার্টিকুলারলি হিউম্যান স্পেস এক্সপ্লোরেশন আর অপারেশনসের বাজেট রেখেছে $12,949 মিলিয়ন। আর এদিকে 2024 সালে সারা বিশ্বের সব দুর্ভিক্ষ কবলিত আর যুদ্ধপীড়িত অঞ্চলের সকল মানুষকে একবেলা ভাত খাওয়াইতে আমাদের খরচ হবে $7 মিলিয়ন। তার মানে থ্রু বেসিক ক্যালকুলেশনস শুধু নাসার স্পেস এক্সপ্লোরেশনের কস্ট দিয়ে এসব অসহায় মানুষদের 3 বেলা খাওয়ানো সম্ভব টানা 1.5 বছর। এটা লিটারেলি ওয়ার্ল্ড হাঙ্গার দূর করে ফেলবে, রাইট? এই 21st সেঞ্চুরিতে শুধু নাসাই স্পেস প্রজেক্টে $600 বিলিয়ন স্পেন্ড করেছে, যেটা বর্তমানে ইলন মাস্কের নেটওয়ার্থের দ্বিগুণেরও বেশি। মার্সে কারেন্টলি আমাদের 3টা রোভার পার্সিভারেন্স, কিউরিওসিটি আর টিনউইন-1 আছে। তারা মার্সের সয়েল স্যাম্পল চেক করে ফিগার আউট করার চেষ্টা করছে মার্সে কোনো কালে পানি ছিল কিনা। আরে ভাই, একটা প্ল্যানেটে আজ থেকে কয়েক হাজার বছর আগে পানি ছিল কিনা সেটা দেখা বেশি ইম্পর্টেন্ট, নাকি আমাদের বিশ্বের প্রতিটা মানুষের ঘরে সুপেয় পানি পৌঁছে দেওয়া বেশি ইম্পর্টেন্ট? Walks up to 10 kilometers in freezing temperatures to search for water. We spend all our days looking for water. প্রশ্ন আসা খুবই স্বাভাবিক, আর এই ধরনের প্রশ্ন এবং মন্তব্য আমি আমার সব মহাকাশ সংক্রান্ত ভিডিওতেই পাই। এগুলো টাকার অপচয়। ব্ল্যাক হোলের ছবি দিয়ে আমি কি করব? মাথার উপরে নাই ছাদ, আসছে আইফোন নিয়ে শো অফ করতে। টু বি অনেস্ট, আপনি যখন এই জিনিসগুলোকে শুধু সংখ্যার দিক দিয়ে বিবেচনা করবেন, শুধু সারফেস লেভেল থেকেই পর্যবেক্ষণ করবেন, তখন এগুলোর পেছনে এত টাকা খরচ করা কখনোই অর্ধিক মনে হবে না। আমাদের শিক্ষা ব্যবস্থাতেও কখনো এই জিনিসগুলো বিস্তারিত আলোচনা করা হয় না, যার ফলে আমরা রিয়েলাইজই করি না যে কিভাবে এই স্পেস এক্সপ্লোরেশন আমাদের চোখের সামনে পুরো পৃথিবী বদলে দিচ্ছে। আমি মোটেও বাড়িয়ে বলছি না, আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, বুঝে যাবেন কিভাবে। We're building the next chapter of American exploration. Our greatest adventures remain ahead of us. We are going. और इसे समझने के लिए हम इंसानों ने अंतरिक्ष में कई यात्राएं तय की हैं। মানুষ যে কখনো পৃথিবীর মধ্যে আটকে থাকবে না, এই জিনিসটা ফার্স্ট ইনভেশন করেন কনস্ট্যান্টিন সিওকোভস্কি নামের এক রাশিয়ান লেখক। তার ভাষায় মানুষের স্পেস এক্সপ্লোরেশন ছিল ইনএভিটেবল। বাই দ্য ওয়ে, আপনাদের মনে কি কখনো এই প্রশ্নটি এসেছে যে আমরাই কেন পৃথিবী শাসন করার জন্য কেন আমাদেরকে চুজ করা হলো? অ্যাডভান্সড সোশ্যাল মেকানিজম পৃথিবীর অনেক প্রাণী আছে, তবুও মানুষের মতো অ্যাডভান্স আর একটা সিঙ্গেল স্পিসিসও নাই। একটু চিন্তা করলে বোঝা যায় অন্যান্য প্রাণীর তুলনায় আমরা লিটারেলি ওভার পাওয়ার্ড। কিন্তু কেন? এটা রিলিজিয়াস একটা এক্সপ্লেনেশন আছে, সায়েন্টিফিকও আছে। আমরা এত দ্রুত এত দূর আসতে পেরেছি তার একটাই কারণ, আমরা জানি কিভাবে প্রশ্ন করতে হয়। মাথার উপরে থাকা ওই আকাশটা আসলে কি, সেটা নিয়ে সভ্যতার শুরু থেকে হাজার হাজার এক্সপ্লেনেশন এসেছে। সায়েন্স এগোনোর সাথে সাথে এই এক্সপ্লেনেশনগুলো আরও শেপ আপ করেছে, অ্যান্ড তারপর এনাফ অ্যাডভান্সমেন্টের পর আমরা স্পেসে যাওয়া শুরু করেছি। অ্যান্ড হঠাৎ করে আমরা বুঝতে পারলাম স্পেস এক্সপ্লোরেশন আসলে অর্ধিত হচ্ছে। মানুষ চাঁদে পা রাখলো, ভয়েজার সাহেব সোলার সিস্টেম পার করে বের হয়ে গেল। এই যে কিছুদিন আগে জেমস ওয়েব টেলিস্কোপ আমাদের ব্ল্যাক হোলের ছবি দিল। আন্ডারস্ট্যান্ডিং অফ ব্ল্যাক হোল আমাদের ফিজিক্সের আন্ডারস্ট্যান্ডিং, কিভাবে ওয়ার্ল্ড কাজ করে এসবের আন্ডারস্ট্যান্ডিং বাড়াবে, যেটা বিজ্ঞান এবং মানব সভ্যতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাট এগুলো শুনলে কেমন জানি ভেগ মনে হয় সৃজনশীল প্রশ্নের উত্তর লিখছি, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। সো আর একটু প্রিসাইজ অ্যান্সারে যাই। ফ্র্যাঙ্ক হোয়াইটের লেখা দ্য ওভারভিউ ইফেক্ট স্পেস এক্সপ্লোরেশন অ্যান্ড হিউম্যান ইভলিউশন বইয়ে তিনি মানুষের স্পেস এক্সপ্লোরেশনের জন্য 3টি রিজন দেন। প্রথমটা হচ্ছে স্পেসে আমরা নিজেদের জায়গা করে নিতে পারলে ইনস্ট্যান্টলি আমরা এন্ডেঞ্জার্ড স্পিসিস অর্থাৎ বিলুপ্ত হয়ে যাওয়া লিস্ট থেকে সরে যাব। বেসিক্যালি অ্যাজ আ স্পিসিস আমরা আরো অদম্য হয়ে উঠব, কারণ অনেস্টলি দুনিয়া এখন জাস্ট একটা বাটন পুশ করা দূরত্বে আছে নিউক্লিয়ার ওয়ার শুরু হওয়ার থেকে, আর নিউক্লিয়ার ফল আউট হলে দুনিয়ার ধ্বংস অনিবার্য। সেকেন্ডলি, স্পেস হচ্ছে ভার্চুয়ালি
ফ্রি রিয়েল স্টেট। জমির অভাব নাই, জায়গার অভাব নাই, মানুষের অলমোস্ট সব গ্যাঞ্জাম লাগে জমি নিয়ে। সো এইখানে বড় একটা প্রবলেম সলভ হয়ে যাবে। অ্যান্ড থার্ড রিজনটা হচ্ছে যে স্পেস কলোনিগুলো ক্রিয়েট হবে সেগুলো সাইজে অনেক ছোট হবে। নতুন নতুন গভর্নমেন্টাল স্ট্রাকচার ক্রিয়েট হবে যেটা হিউম্যান সিভিলাইজেশনকে অনেকগুলো ডিফারেন্ট রুটে এগোনোর সুযোগ করে দিবে। কিন্তু এই রিজনগুলো একটু দূরের মনে হচ্ছে না? লাইক আমরা আমাদের ক্লোজেস্ট প্ল্যানেটে মানুষ পাঠাতে পারছি না, আর এখানে তো সিভিলাইজেশন বানানোর কথা হচ্ছে, যেটা অবশ্যই অনেক দূরের ব্যাপার। তাহলে এখনকার ইম্প্যাক্টগুলো কি, পজিটিভ ইম্প্যাক্ট এই স্পেস এক্সপ্লোরেশনের? প্রথম জিনিস, মহাবিশ্ব আসলে কি দিয়ে তৈরি? ম্যাটার। আর এই ম্যাটারের আবার জাত আছে, তার মধ্যে একটা হচ্ছে ডার্ক ম্যাটার। এই ডার্ক ম্যাটার আমরা দেখতে পাই না, বাট মহাবিশ্বের 85% এই ডার্ক ম্যাটার দিয়ে তৈরি। এখন হাজার হাজার লাইট ইয়ার দূর থেকে যখন আমরা কোনো ছবি পাই, সেই ছবি কিন্তু আজকের ছবি না, সেটা হাজার হাজার লাইট ইয়ার আগে মহাবিশ্ব কেমন ছিল সেটার ছবি। যারা একটু কনফিউজড হয়ে গেলেন তাদের উদ্দেশ্যে বলি, আমরা কোনো একটা জিনিস দেখতে পারি কারণ আলো ওই বস্তু থেকে রিফ্লেক্ট করে আমাদের রেটিনায় হিট করে। এখন আলোর গতি অনেক বেশি হলেও সেটা সসীম, একটা লিমিট আছে। সো একটা বস্তু যত দূরে থাকবে, আলোর ওই পথ অতিক্রম করতে তত বেশি সময় লাগবে। যেমন সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাইতে সময় লাগে অ্যারাউন্ড 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ সূর্যকে আমরা 8 মিনিট 20 সেকেন্ড আগের অবস্থায় দেখি। এটাকে আপনি টাইম ট্রাভেলও বলতে পারেন। আমার আগের কিছু ভিডিওতে এই বিষয়ে আমি ডিটেলসে কথা বলেছিলাম, সো সাবস্ক্রাইব করে রাখেন, ভালো জিনিসই জানতে পারবেন। আমাদের যদি ডার্ক ম্যাটার বুঝতে হয়, মানে মহাবিশ্বের 85% বুঝতে হয়, আমাদের এমন একটা সোর্স লাগবে যেটা দিয়ে এই সব কিছু শুরু যখন হয়েছিল তখনকার ডেটা পাবো। আর তার জন্য আমাদের লাগবে এক্সট্রিমলি পাওয়ারফুল টেলিস্কোপ। নাসার এরকম একটা প্রজেক্ট হচ্ছে রোমান। এটার গ্র্যাভিটেশনাল লেন্সিং টুল দিয়ে আমরা এই ডার্ক ম্যাটারের ক্রিয়েশন স্টাডি করতে পারবো। এতে আমাদের লাভ, আমরা যে এনার্জি ইউজ করি তার সবই ভিজিবল ম্যাটার থেকে। যদি আমরা ডার্ক ম্যাটার ইউটিলাইজ করতে পারি, এক নিমিষে আমাদের সব এনার্জির চাহিদা ফুলফিলড হয়ে যাবে, হুইচ ইজ আ হিউজ ডিল। এখন এই যে লেন্সগুলো বসানোর জন্য বা অন্যান্য অবজেক্টিভ পূরণে আমাদের সায়েন্টিস্টরা যে স্টাডি করছে, এটাই স্পেস এক্সপ্লোরেশনের সেকেন্ড পজিটিভ ইম্প্যাক্টের সাথে ডিরেক্টলি কানেক্টেড। আমাদের মোবাইলের ক্যামেরা, জিপিএস, সোলার প্যানেল, ওয়্যারলেস টেকনোলজি, স্মোক ডিটেক্টরস, স্যাটেলাইট টিভি, ডিজিটাল ইমেজ প্রসেসিং, বারকোডস অ্যান্ড কিউআর কোডস, এরকম আরও বহু জিনিস আছে যেগুলো স্পেস সায়েন্সের ইনোভেশনের পার্ট, যেগুলো পৃথিবীতে ডিরেক্টলি আমাদের লাইফস্টাইল ইমপ্রুভমেন্টে অবদান রাখছে। এগুলোকে হয়তো আমরা ডিরেক্টলি স্পেস এক্সপ্লোরেশনে কানেক্ট করি না, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কিন্তু কানেক্টেড। অ্যান্ড থার্ড পার্টটা হচ্ছে এই একটা জিনিস বিশ্বে বিশাল এক জব সেক্টর ক্রিয়েট করেছে। ইউএস স্পেস এজেন্সি জাস্ট আমেরিকাতেই 3,40,000 জব ক্রিয়েট করে প্রতি বছর। এই ইন্ডাস্ট্রি কিন্তু একা চলে না, বিভিন্ন টুলসের জন্য আরো অজস্র ইন্ডাস্ট্রির সাথে তারা কোলাবরেট করে। এই স্পেস কোম্পানি অ্যান্ড ইনস্টিটিউশনগুলোর টোটাল বাজেটের বড় একটা অংশ ব্যবহার হয় এমপ্লয়ীদের স্যালারিতে। সো স্পেস এক্সপ্লোরেশন হয়তো ডিরেক্টলি দুর্ভিক্ষ এবং যুদ্ধপীড়িত অঞ্চলে ভাত দিয়ে আসছে না, কিন্তু লক্ষ লক্ষ কর্মচারীর 3 বেলার খাবারের সুযোগ করে দিচ্ছে। 2035 সালের মধ্যে স্পেস এক্সপ্লোরেশন ইন্ডাস্ট্রি $1.8 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি হয়ে যাবে, অ্যান্ড দ্যাট ইজ হিউজ। বাট এই কাজ করতে গিয়ে আমাদের পরিবেশে বিপর্যয় কিন্তু ঘটছে, যেটা অবশ্যই লেজিট একটা পয়েন্ট। কিন্তু এইটাকে কাউন্টার করার জন্য আবার আরেকটা লজিক আছে। নাসায় কিন্তু একটা ওয়েপন যেটা ন্যাচারাল ডিজাস্টারের বিরুদ্ধে ইউজ করা হচ্ছে। এই যে এল নিনিও বা এল নিনা ফেজ ডিটেক্ট করে 12 বছরের ওয়েদার ফোরকাস্ট করা, কখন কোন সিজনে কোন ফসল ফলানো উচিত, ওয়েদার প্যাটার্ন কিভাবে শিফট করে সেটা সম্পর্কে জানা, সি লেভেল চেঞ্জ প্রেডিক্ট করা, ক্লাউড সিডিং, ফ্লাড এস্টিমেশন, আর্থকুয়েক মনিটরিং, সানরে রেডিয়েশন ম্যাপিং, এই প্রতিটা জিনিসই কিন্তু স্পেস এক্সপ্লোরেশনের রেজাল্ট। সামনের দিনগুলোতে ফাইবার অপটিক্সের বদলে স্যাটেলাইট ইন্টারনেট ইউজ শুরু হবে। ডিশ টিভি তো আছেই, প্রতিটা জিনিস হয়েছে কারণ আমাদের মাথার উপরে স্যাটেলাইট আছে। এই স্যাটেলাইট সেখানে গিয়েছে কারণ কিছু পাগলা কিসিমের মানুষ ভেবেছিল আমাদের আকাশে যেতে হবে। সি, দ্যাটস হোয়াট মেক্স আস হিউম্যান। উন্নত দেশগুলোর সরকার এই স্পেস এক্সপ্লোরেশনের গুরুত্ব কিন্তু বোঝে, এবং দেশগুলোর মধ্যে দেখবেন এক প্রকার স্পেস রেস শুরু হয়ে গিয়েছে। বলে রাখি, এই স্পেস রেস কিন্তু কোল্ড ওয়ার টাইমে রাশিয়া আমেরিকার স্পেস রেসের মতো না, এটা আরো বেশি ট্যাকটিক্যাল, টেকনিক্যাল এবং টেকনোলজিক্যাল। যেমন দেখেন,
গুগল ম্যাপের যে জিপিএস ছাড়া আমাদের চলে না, এটার ব্যাক এন্ডের স্যাটেলাইট ডেটা আসে ইউএস মিলিটারি ডেভেলপ করা একটা সিস্টেম থেকে। এবং স্বাভাবিক রাশিয়া, চায়না, কোরিয়া এরা কিন্তু এই জিনিস হইতে দিতে চাবে না। সো এর জন্য আসমানে তাদের নিজেদের স্যাটেলাইট লাগবে, নিজেদের সিস্টেম লাগবে। অ্যান্ড এই জিনিস জাস্ট অ্যান্টি ইউএস কান্ট্রিগুলোই না, বরং সব কান্ট্রিরই দরকার। যেমন আপনি সাউথ কোরিয়াতে গেলেও গুগল ম্যাপ বের করে লাভ নেই, চলবে না। ওদের নিজেদের কাকাও ম্যাপ নামের একটা আলাদা সার্ভিস আছে। এরপর ওয়েদার প্যাটার্ন বোঝার জন্য আমরা যে ওয়েদার বেলুনগুলো বসাই, এগুলো কিন্তু স্পাই টুল হিসেবে ইউজ করা হয়। সো বেসিক্যালি আপনার আকাশসীমার মধ্যে অন্য কোনো স্যাটেলাইট থাকা মানে সেটা পটেনশিয়াল স্পাই টুল। যে কারণে প্রতিটি কান্ট্রি স্পেসে এনাফ স্যাটেলাইট রাখতে চায় যেন কোনো অ্যাগ্রেশনের সাইন দেখলে সাথে সাথে রিটালিয়েট করতে পারে। অ্যান্ড দ্যাট ইজ আ ব্যাড থিং। স্পেস এক্সপ্লোরেশন এখন আর ম্যাটার করছে না, ডমিনেন্সটাই ম্যাটার করছে বেশি। তো বাংলাদেশ এই স্পেস এক্সপ্লোরেশনে এত পিছিয়ে আছে কেন? সোজা উত্তর, বাংলাদেশে টাকা নাই। আর এই দেশে যে লেভেলে দুর্নীতি হয়, বাজেটের অর্ধেক টাকায় দেখবেন ক্ষমতাশালীদের পকেটে। এইভাবে তো আর এই ইন্ডাস্ট্রি গ্রো করবে না। আর নাসার অ্যানুয়াল বাজেট দেখে আপনারা অনেকে অবাক হয়ে যেতে পারেন যে এত টাকা, বাট অন অ্যান অ্যাভারেজ ইউএস এর অ্যানুয়াল বাজেটের অনলি 0.5% পায় স্পেস এক্সপ্লোরেশন। ফর কম্প্যারিজন 2024-এ ইউএস এর বাজেটের সোশ্যাল সিকিউরিটি বরাদ্দ হয়েছে 22% অ্যান্ড ন্যাশনাল ডিফেন্সে বরাদ্দ হয়েছে 13%। আমরা আর্গুই করতে পারি স্পেস এক্সপ্লোরেশনের পেছনে এত টাকা খরচ করা দরকার আছে কিনা, কিন্তু স্পেস এক্সপ্লোরেশন যে খারাপ জিনিস বা এটা যে শুধুই টাকার অপচয়, এটা কখনোই আমরা বলতে পারি না। মানুষকে মানুষ করে তোলে তার কিউরিওসিটি আর ক্রিয়েটিভিটি। কিউরিওসিটিতে কখনো বাধা দেওয়া যায় না। কিউরিওসিটি নাই হয়ে গেলে আমরা আর মানুষ থাকবো না। কিউরিওসিটি থেকে প্রশ্নের উত্তর খুঁজতে মানুষ ক্রিয়েটিভিটি শো করে, নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যায়। এগুলো বন্ধ হয়ে গেলে আমরা আর প্রোগ্রেস করতে পারবো না, ইনোভেশন করতে পারবো না। একবার চিন্তা করে দেখেন, মানুষের যদি এই কিউরিওসিটি না থাকতো তাহলে আমরা কিন্তু এখনো সেই গুহার মধ্যেই থাকতাম। কি দরকার ছিল সেই গুহা থেকে বেরোনো? কি দরকার ছিল সমুদ্রের ওপারে কি আছে সেটা বের করার? এই জিনিসটা আমাদের মধ্যে আছে দেখেই আমরা আজকে এতদূর আসতে পেরেছি। মনে রাখবেন, যেদিন আপনি প্রশ্ন করা বন্ধ করে দিবেন, সেদিন আপনি মানুষ থেকে পিশাচে পরিণত হবেন। মানুষের অদম্য কৌতূহলের বহিঃপ্রকাশ ভয়েজার স্পেস প্রোগ্রাম সম্পর্কে ডিটেলসে জানতে চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। সি ইউ দেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।